সবাইকে স্বাগতম প্রমিসেস জানতে চাই। আমি নুসরাত রহমান আজ পুরো পর্ব জুড়ে আপনাদের সঙ্গে আছি এবং সঙ্গে আছেন সালেহ সিদ্দিকী। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং মনোবিজ্ঞানী। আমাদের এই অনুষ্ঠানে আরও অনেকবার এসছেন, আজও আবার আছেন এবং আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে কিশোর বয়স ও মাদকের হাতছানি। কেমন আছো? অনেক আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমার কাছে আসা এই কারণে যে তুমি বহু বছর ধরে শিক্ষকতার সঙ্গে আছো, স্টুডেন্টদের সাথে অনেক বছর তোমার ক্যারিয়ার। তো সেখানে আসলে তুমি অ্যাডোলেসেন্টদেরও পেয়েছো। তুমি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছ, কিন্তু তার আগের বয়সটাই আসলে অ্যাডোলেসেন্স। তো এই যে কিশোর বয়স, এই কিশোর বয়সটা আসলে মাদকের জন্য কতটা রিস্কি সেটা তুমি বলেছো, কিন্তু কি কি কারণে কি হয় এই কিশোর বয়সে যে কারণে এই সময়টাকে খুব রিস্কি একটা সময় বলা হয়? ধন্যবাদ। যেটা ঘটে সেটা হচ্ছে মানে কিশোর বয়সে যারা থাকে তারা একটা দ্বন্দ্বে প্রথমে ভোগে, সেটা হচ্ছে যে ফ্রেন্ড ভার্সেস ফ্যামিলি। তো সে কাকে প্রাধান্য দেবে, কাকে গুরুত্ব দেবে, সেই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। ফ্রেন্ডদের সাথে চলতে তার ভালো লাগে, কারণ যে বিষয়গুলো ফ্রেন্ডদের সাথে ঘটে সেগুলো অনেক ইন্টারেস্টিং। কিন্তু পরিবার একটু ট্রেডিশনাল সিস্টেমে তাকে শাসন করে, পড়াশোনা করতে বলে, যেহেতু ওই সময় সে হয়তো এসএসসি এইচএসসি পরীক্ষার কাছাকাছি চলে আসছে, একটা পড়ার প্রেশার থাকে তো, এবং খুব গাইডেন্সের মধ্যে সে থাকে সাধারণত। এখন এর বাইরে তো সে মুক্ত জীবনযাপন করতে চায়, ফ্রেন্ডদের কাছে সে অনেক কিছু পায়, তার ইমোশনগুলোকে শেয়ার করতে পারে, তারপরে হচ্ছে তার খারাপ লাগার অনুভূতিগুলোকে শেয়ার করতে পারে, ভালো লাগার অনুভূতিগুলোও তো সিমিলারলি সে শেয়ার করছে। ফলে এই সময়টাতে যেটা হয়, কখনো কখনো ওই গ্রুপে সে যাদের সাথে মিশছে তাদের মধ্যে একজন দুইজন হয়তো আসক্ত, তো তারা তাকে তখন অফার করে একবার ট্রাই করে দেখ যে কেমন লাগে, ভালো লাগে কিনা। এটা একটা কারণ হতে পারে যে পেয়ার প্রেশার। কিন্তু পেয়ার প্রেশারের থেকে আমার কাছে যেটা মনে হয়, গবেষণা এটা বলে যে ব্যক্তির ইন্টারেস্টই কিন্তু আসলে এটার জন্য একটা বড় দায়ী। তো ওই যে কিশোর বয়সে একটা কিউরিসিটি, যে এটা নিলে কীরকম হবে, ফিল হবে, কেমন লাগবে, এটা তার ভিতরে একটা কৌতূহল কাজ করতে থাকে। যে কৌতূহল যে কাজ করলো, এটা কিশোর বয়সে কেন সব এত বেশি? কারণ যেটা হয় যে তার জগৎটা তো চেঞ্জ হতে থাকে। আমরা যদি ধরি যে অভিভাবক, আমি প্রচুর কিশোর যাদেরকে আমি আমার চেম্বারে দেখছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে অভিভাবকরা বলে থাকেন যে ক্লাস 7-8 পর্যন্ত বাচ্চাটা খুব ভালো ছিল, যা বলতাম তাই শুনতো, এর বাইরে যেত না। আচ্ছা, এর কারণ ছিল হচ্ছে ওর ফিজিক্যাল গ্রোথটাও কম ছিল, ওর মেন্টাল ম্যাচুরিটিটাও বাড়ে নাই, ও অনেক কিছু সম্পর্কে জানতো না। তো সময়ের সাথে সাথে এটা বাড়ছে, বাড়ার ফলে তখন কিশোররা চিন্তা করছে একটু ডিফারেন্ট কিছু করা যায় কিনা। এখন যেহেতু আগে পরিবারের সাথে মেলাটাকে, পরিবারের সাথে হচ্ছে একটা নির্দিষ্ট ছকের মধ্যে থাকা, একটা নির্দিষ্ট বাসার মধ্যে থাকা, কিন্তু যদি আমার একটা ভালো ফ্রেন্ড সার্কেল তৈরি হয়, যদি এটা পজিটিভ হয়, আমরা ওই অর্থে যদি ধরি, তাহলে তারা আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। হয়তো এই যে এখন যে আমাদের যেটা হচ্ছে যে মোবাইল বা ইয়ের ব্যবহার হচ্ছে, সোশ্যাল মিডিয়ার ব্যবহার হচ্ছে, এই সময়টা এসে কিন্তু কিশোররা এই মোবাইল বা সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা শিখতে পারে, বা ইন্টারনেটে যে ঢোকা বা যে কোনো সাইজে ঢোকার জন্য যে দক্ষতা দরকার এই সময় সে তৈরি হয়ে যাচ্ছে। ফলে তারা অনেক কিছু নতুন দেখছে, তাদের কাছে অনেক ভালো লাগছে, যাচ্ছে এটা তো এরকম। যেমন কাউকে হয়তো স্মোকিং করতে দেখলো, কেউ হয়তো টিকটক দেখছে, সেখানে স্মোকিং করা হচ্ছে, ধোঁয়া ছড়িয়ে দিচ্ছে, তো সবাই ওইখানে তাকে প্রশংসা করছে, যদি এটা নেতিবাচক প্রশংসা। কিন্তু ওই কিশোর বয়সের মনস্তত্ত্বের ভিতরে ওই জিনিসটা খুব করে কাজ করতেছে, যে আসলে এরকম যদি আমি করি তাহলে কেমন হয়। সে একবার করছে, দুইবার করছে, কখনো কখনো স্মোকিং দিয়ে নর্মালি শুরু করছে, তারপরে আস্তে আস্তে ডিপের দিকে যাচ্ছে, বা আরও যে মাদকগুলো আছে সেগুলোর দিকে যাচ্ছে। কিউরিসিটি একটা বড় সমস্যা হয়ে থাকে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো কোনো পরিবারে বাচ্চাদের প্রতি খুব একটা মনোযোগী না, যে বাবা মা ছেড়ে দিয়ে আছে, আচ্ছা ঠিক আছে তোমার মতো করো, ওনারা হয়তো সময় দিতে পারছে না। এখন বর্তমান সময় যেটা হচ্ছে যে পরিবারগুলো ভেঙে ভেঙে ছোট ছোট পরিবার হয়ে যাচ্ছে, বাবা মা দুজনেই কাজ করে। সো এই বাচ্চাকে যে আলাদা করে সময় দেবে তারা সেই সময়টা নাই। আগে আমরা যখন যৌথ পরিবার ব্যবস্থা ছিল, ওইখানে কিন্তু অর্থাৎ সে কী করছে এটা মনিটরিংয়ের জন্য দাদা দাদি, ফুপু ফুপা বা পরিবারের অন্য সদস্য তারা থাকতো। এখন এইখানে যখন ঘাটতি ঘটছে তখন কিন্তু তাকে মনিটর করা যাচ্ছে না, সে যেটা ভালো লাগছে সেটাই করছে। তো তার মানে তার জন্য সুযোগটা বেশি। আচ্ছা, আরেকটা কারণ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে মাদকটা পাওয়াটা অনেকটা সহজ হয়ে যাচ্ছে। বিভিন্ন কারণে হয়তো মাদক পাওয়া সহজ হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু মাদক আছে ওটা খুব বেশি ব্যয়বহুল না। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, আবার মানুষ বিভিন্নভাবে ট্রাই করছে, বিশেষ করে অ্যাডোলেসেন্স দু একজনের কাছে আমরা শুনেছি যে যেমন ঘুমের ওষুধটাকে কি মাদক হিসেবে ব্যবহার করছে, যে নর্মালি একটা খাইলে একরকম অবস্থা, আচ্ছা দুইটা তিনটা খেয়ে দেখে কীরকম একটা ভাব হয়। তো
তো এই যে এইরকম যে এক্সপেরিমেন্টের ব্যাপারে, এক্সপেরিমেন্ট করতে গিয়েও কিন্তু কেউ কেউ মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আর যদি আমরা একটা কথা বলি যে কেউ যদি একদম ছোটবেলায় যখন সে বুঝতে শিখছে 5 বছর 6 বছর 7 বছর বয়সে, যারা খুব নেগলেক্টেড হচ্ছে তারা কিন্তু ওই অবস্থায় থাকতে চায় না, তারা চায় যে তারা সেন্টার অফ অ্যাটেনশন হোক। এখন অ্যাটেনশন হওয়ার সহজ উপায় হতে পারে তাকে একটু স্মার্ট লাগতে হবে, তাকে একটু বড় লাগতে হবে, ম্যাচিউর লাগতে হবে। এইটা কি উপায় হতে পারে? সিগারেট বা অন্য কোনো টাইপের ড্রাগস দিয়ে হয়তো সে নিজেকে স্মার্ট প্রমাণের চেষ্টা করতে পারে। এবং যখন আবার এটা সে স্বীকৃতি পেয়ে গেল, পজিটিভ স্বীকৃতি যখন পেল, তখন কিন্তু এই থটটা তার ভিতরে স্থায়ীভাবে চলে আসলো, আচ্ছা ঠিক আছে আমি স্মোকিং করলাম, আমাকে সবাই বললো বা স্মার্ট তো, বা আমি একটা নেশা করলাম আজকে, বললো যে বা খুব ভালো হয়েছে, তো তুমি খুব স্মার্টলি কথা বলতে পারছো। কারণ প্রত্যেকটা নেশার তো কিছু বৈশিষ্ট্য আছে। যেমন কোনো কিছু নেশা কিন্তু মানুষকে একটু কথা বলতে হেল্প করে, একটু স্মার্ট আচরণ করতে হেল্প করে শুরুর দিকে, এনজাইটি কমিয়ে দিচ্ছে, ফলে তার ভিতরে কনফিডেন্সটা গ্রো করতেছে। সে ভাবে আচ্ছা তাহলে তো নেশা নিলেই তো আমার ভিতরে কনফিডেন্স, আমি সবার সামনে কথা বলতে পারি না, কিন্তু আজকে হালকা একটু ইয়াবা খেলাম, আমি তো খুব কনফিডেন্স ফিল করছি, আমি তো কথা বলতে পারছি। কিন্তু এই যে কনফিডেন্স ফিল করা, এটা তো খুব স্বল্প মেয়াদি। যখন ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যাবে তখন তার পক্ষে ওই জায়গা থেকে বের হয়ে আসা কঠিন। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে সব জায়গায় মানে সব পরিবারের হারমোনি একই রকম থাকে না, ফ্যামিলি ডিসহারমোনি থাকে, এবং সেখানে ছোট বয়স থেকে বাড়তে বাড়তে কিশোর বয়সে এই চ্যালেঞ্জটা ভীষণভাবে ফেস করে। হ্যাঁ, মানে পরিবারের আসলেই পরিবারের কাঠামো তো এক না, এক এক রকম পরিবারে এক একভাবে হচ্ছে। এখন ওই যে প্যারেন্টিং স্টাইলের মধ্যে ডিফারেন্স আছে, যে কোথাও খুব যত্ন করা হচ্ছে, আবার সাথে সাথে তার প্রতি খেয়ালও রাখা হচ্ছে। কোনো প্যারেন্টসরা বাচ্চাকে ছেড়ে দিচ্ছে তার মতো, কোনো কিছুতে ইনভলভ হচ্ছে না। আবার কোনো জায়গায় এই যে ডিফারেন্সটা হচ্ছে, এই ডিফারেন্সটাই কিন্তু আসলে এই যে মাদকে জড়িয়ে পড়ার একটা বড় কারণ হিসেবে থাকছে। অ্যাট দ্য সেম টাইম এখনো যে অনেক সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি, এই সংখ্যাটাও যেমন অনেক বেড়েছে। বাবা মায়ের মাঝের ভাঙনটা বাচ্চারা চোখের সামনেই দেখছে এবং তারপর তারা সেটা নিজেরাই প্রসেস করছে। এই মানে এই সময়গুলো আসলে কিশোর বয়সীরা কিভাবে ডিল করে? চমৎকার একটা প্রশ্ন, কারণ আমি রিসেন্ট কিছু আমার পুরনো ক্লায়েন্ট আছে, তাদের সাথে আমার ইদানিং আবার কথা হচ্ছে যে কিশোর বয়সে তারা আমার কাছে এসছে, বাবা মা সেপারেটেড, দুজনের মতো প্রতিষ্ঠিত, ফিনান্সিয়ালি তাদের অসুবিধা নাই, হয়তো সে মার কাছে আছে, যে স্টুডেন্টের কথা মনে করে এটা বলছি যে মার কাছে আছে, কিন্তু যেটা হয়েছে যে তার জীবনে যে বাবার অনুপস্থিতি, এইটা তার ভিতরে কিন্তু মারাত্মক রকমের একটা প্রতিক্রিয়া তৈরি করেছে। সে হয়তো নেশায় জড়ায়নি, কিন্তু কথা হচ্ছে যে একটা মানুষের মধ্যে তো কিছু নারী সুলভ গুণ, কিছু পুরুষ সুলভ গুণের সমন্বয় থাকতে হয় সে যদি ভালো করতে হয়। একটা ছেলেকেও কিন্তু বেসিক কুকিং স্কিল জানতে হয়, একটা মেয়েকেও কিন্তু বাইরে গিয়ে কী করে কাজ করতে হবে সেই স্কিলগুলো ডেভেলপ করতে হয়। ফলে দেখা গেল যে ও কিছু স্কিল, অর্থাৎ একটা পুরুষালী যে স্কিল বলে আমরা যেগুলো বলি, সেগুলো ডেভেলপ করতে পারে নাই। ফলে সে কোথাও চাকরি করতে গেলে অ্যাডজাস্ট করতে পারছে না, কারণ ওই চাকরির একটা এনভায়রনমেন্ট আছে। কখনো কখনো এরকম সময় হয় যে ছেলে আছে তাকে সে হয়তো এক কাপ কফি বানিয়ে তার কলিগদের দিল, কিন্তু দেখা যাচ্ছে যে সে এই কাজটা করতে পারছে না। এরকম করে তারপরে হচ্ছে যে একটা কোনো কিছু হবে, আয়োজন হবে, তাকে একটু সেই রেসপন্সিবিলিটি নিলে, আচ্ছা ঠিক আছে আমি বাইরে থেকে কিনে নিয়ে আসতেছি, সেই কাজটা করতে পারছে না। অর্থাৎ এই যে পয়েন্টটা আপনি ধরলেন যে বাবা মার মধ্যে মানে পরিবার যদি সিঙ্গেল মাদার বা সিঙ্গেল প্যারেন্ট যখন হয়ে যাচ্ছে, তখন কিন্তু একটা বাচ্চা বড় হচ্ছে ঠিক আছে, কিন্তু সে ওই যে সব রকম বিষয় নিয়ে তার যে শিক্ষাটা লাভ করা দরকার হচ্ছে না, এবং করলেও তারা বাইরের মানুষের কাছ থেকে করতেছে পরিবারের। অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিসও যেটা হয় যে বাচ্চাদের ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স থেকে যেমন দেখেছি যে ওরা ওই এই যে টার্বুলেন্স, ইমোশনাল টার্বুলেন্স, সেটাকে কোপ করবার জন্য অনেক সময় ঘুমের ওষুধ খায়। চমৎকার। যেমন বলতে থাকে যে আমি যখন আর নিতে পারি না, যখন এই পেইনগুলো আমার কাছে প্রচণ্ড বেশি মনে হয়, আমি ঘুমের ওষুধ খেয়ে নেই, এবং আমার মনে হয় আমি ঘুমিয়ে থাকলে আর আমার এগুলো ফিল হবে না। বা আমি যেমন দেখছি আমার পরিবার যেসবের ভেতর দিয়ে যাচ্ছে, আমি সেগুলো নিতে পারছি না, সহ্য করতে পারছি না, তখন আমি কিছু একটা নেই, বা আমার ফ্রেন্ডরা যখন মানে ওই সার্কেলটাতে আমি চলে যাই, তাতে আমার সময়ও কেটে যায় এবং আমি আসলে ভুলে থাকতে পারি। এই একটা মানে কোপ করবার জন্য, সাইকোলজিক্যাল পেইনের সাথে কোপ করবার জন্য অনেকে ড্রাগের সঙ্গে এক্সপোজ হয়ে যায়। সেটাই, যেমন আমি রিসেন্ট একটা ক্লায়েন্টকে পেলাম। আমরা কি একটা বিরতি নিয়ে আসতে পারি? এসে তারপরে এক্সাম্পলটা শুনি। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরছি, সঙ্গেই থাকুন। ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাইয়ে।
কথা হচ্ছে সালেহ সিদ্দিকীর সঙ্গে কিশোর বয়স ও মাদকের হাতছানি এই বিষয়ের উপর। সালেহ, যেখানটাতে ছিলে তুমি, যে একটা এক্সাম্পল বলতে চেয়েছিলে যে মাদক ব্যবহার করছে কিশোর বয়সে টু কোপ উইথ দ্য সিচুয়েশন, সে আর তার ইমোশনাল সাফারিংগুলোকে সে নিতে পারছে না সেজন্য। হ্যাঁ, যেমন যে এক্সাম্পলটা শেয়ার করবো, বাচ্চাটার বয়স 16 বা 17 হবে। তো বাচ্চাটাকে প্রথম ওর যে কলেজে যেখানে যে পড়াশোনা করে ওর একজন টিচার আইডেন্টিফাই করেছে যে ওর ভিতরে আচরণের কিছু পার্থক্য রয়েছে। তো প্যারেন্টস মিটিংয়ে সে তার মাকে ডেকে শেয়ার করেছে যে আমি কিছু পার্থক্য দেখছি, আপনার এই বিষয়টা নিয়ে একটু কাজ করতে পারেন। মাদার, সিঙ্গেল মাদার, ভালো জব করেন, গোছানো, কিন্তু কথা হচ্ছে যে বাসায় বাচ্চাটা একাই থাকে। কখনো কখনো হয়তো আত্মীয় স্বজন যারা আছে তারা থাকছে, কিন্তু একটা বড় সময় সে একা থাকছে। ফলে সে যেটা করেছে যে এই সময়ের মধ্যে গিয়ে সে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করেছে। ওই যে যেটা বললেন যে ইমোশনাল একটা ডিস্টারবেন্স, সেটা তার ভিতর কাজ করেছে, একাকিত্ব কাজ করেছে। তার মনে হয়েছে বাবা কেন নাই, বাবা থাকলে ভালো হতো, তো সেটার বিকল্প কি হতে পারে, যদি কোনো বিপদে পড়ি তাহলে কে হেল্প করবে। তো সে একটা গ্রুপের সাথে মিশে গেছে, সেই গ্রুপেও দেখা যাচ্ছে যে অনেকেই একটু আসক্ত আছে। তাদের কাছ থেকে সে চর্চা করতে করতে দেখা গেল সে একটা না বেশ কিছু এক্সপেরিমেন্ট করেছে, যে অনেক রকম ড্রাগ সে ট্রাই করেছে। তারপরে একটা ড্রাগসে সে হয়তো এই আবাতে সে পরে এসে স্থির হয়েছে। তো সেই জায়গাটা আসলেও যেটা বললাম যে পরিবারে যদি বাচ্চার মানে যত্নের জায়গাটা, টেক কেয়ার করার জায়গাটা, এবং এই জায়গাটা এইরকম হতে হবে যেখানে প্যারেন্টাল কেয়ার থাকতে হবে, মানে মা অথবা বাবার একার কেয়ার না, প্যারেন্টাল কেয়ার বা প্যারেন্টাল ফিগার যারা থাকে তাদের যদি পজিটিভ ইনভলভমেন্ট থাকে তাহলে এই জায়গাটা কমতে পারে। নচেত যেটা হবে যে বাচ্চারা একা থাকতে থাকতে চিন্তা করতেই পারে যে একটা ডিফারেন্ট কিছু চিন্তা করে আমার তো ভালো লাগে না, অমুক প্রতিষ্ঠানে হলো একটা প্রোগ্রাম হলো, বাবা গেল আমার বাবা গেল না, বা আমার মা গেল না। এই জায়গাগুলো কিন্তু তার ভিতরে একটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে যে আমার বিষয়গুলোকে কেউ গুছিয়ে দেয় না, আমার কাজ আমাকেই করতে হয়। এইটা মাঝে মাঝে প্রচণ্ড রকমের হীনমন্যতা তৈরি করে। এবং ওই যেটা বললেন যে ওই আমার যে স্টুডেন্টের কথা বলছিলাম বা যে ক্লায়েন্টের কথা বলছিলাম, ওর কিন্তু শুরু হয়েছে ঘুমের ওষুধ দিয়ে। মানে ওটা মিলে গেল দেখে এটা শেয়ার করলাম যে ওই যে প্রথমে যে ঠিক আছে একা আছি বাসায়, ঘুমিয়ে থাকে, 1টা 2টা 3টা 4টা পর্যন্ত সে ঘুমের ওষুধ খায়, মানে নর্মাল একটা ঘুমের জন্য। অথচ স্বাভাবিক অবস্থায় হয়তো মানুষ এটা অর্ধেক খেলেই হয়তো তার একটা ভালো ঘুম হয়ে যায়। তার মানে এই যে এটাকেও কিন্তু যে ঘুমের ওষুধের প্রতি এক রকমের ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যাচ্ছে, এইটা কিন্তু আমি বেশ কিছু জায়গায় পেয়েছি। এবং খুব সহজ উপায় হিসাবে ইয়াং অ্যাডাল্ট যারা আছে বা আমরা যারা বলছি যারা কিশোর থেকে যৌবনের দিকে যেতে চাচ্ছে, একদম 9-10-এ পড়ে বা কলেজে ফার্স্ট ইয়ারে আছে, ওরা কিন্তু স্ট্রেস থেকে বের হওয়ার সহজ উপায় হিসেবে ঘুমের পিলকে বেছে নেয়। এবং এরা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। এদেরকে যদি ইনফ্লুয়েন্স করা হয়, মানে যারা যদি কেউ যদি সঠিকভাবে ইনফ্লুয়েন্স করতে পারে, আমি সঠিকভাবে শব্দটা এইভাবে বললাম যে ওরা পছন্দ করে এইভাবে ইনফ্লুয়েন্স করতে পারে, ওদের কিন্তু ড্রাগ অ্যাডিকশনে জড়িয়ে যাওয়ার প্রবণতা কম্পেয়ার টু অন্য সমস্ত বাচ্চার থেকে অনেক বেশি। আরেকটি দিকও যদি আমি একটু আনতে চাই সালেহ, যে এই যে কিশোর গ্যাংও হচ্ছে কিন্তু এই কিশোর বয়সেই হচ্ছে, এবং সেখানেও কিন্তু এই মাদকের একটা ভালো প্রাদুর্ভাব আছে। আমরা যদি একটু কিশোর গ্যাংটা সম্পর্কে তোমার কাছ থেকে জানতে পারি, কি কারণে এরা এই গ্যাং কালচার এদের মধ্যে আসছে এবং ব্যাপারটা আসলে কি? ওকে, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে এটা বলি। এটা আমার একদম দেখা, যে ক্লাস 10-এ পড়া একটা ছেলে, তো ও বেশ স্মার্ট, কথা প্রসঙ্গ হচ্ছে স্মার্ট, কিন্তু যেটা ঘটেছে যেটা বলি যে পরিবারের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পরিবার কি করে দিয়েছে, ও যখন 8-এ পড়ে তখনই ওকে মোটরসাইকেল চালানো শেখানো হয়েছে। যেহেতু বড় ভাইয়ের মোটরসাইকেল ছিল, সে মাঝে মাঝে মোটরসাইকেলটা নিয়ে ড্রাইভ করতো, এবং ড্রাইভ করতে গিয়ে তার মধ্যে প্রথমে যে নেশাটা তৈরি হয় যে মোটরসাইকেলে স্ট্যান্ড করা যায় কিনা, বিভিন্ন রকমের খেলা দেখানো যায় কিনা। হ্যাঁ, তো এটার থেকে সে শুরু করলো। তো শুরু করতে করতে একটা গ্রুপের সাথে সে বেশি মেশা শুরু করলো, এবং যারা এই মোটরসাইকেল নিয়ে বিভিন্ন রকমই করে। আচ্ছা, এই পর্যন্ত হলে কিন্তু ঠিক ছিল। তো জটিলতা কিভাবে তৈরি হলো, এর মধ্যে তার সাথে একজনের সাথে সম্পর্ক হলো, সেও তার সমবয়সী কাছাকাছি, সেও কিশোর, এবং সে কি করলো, তার কোনোভাবে তার অনেক টাকা আছে, সে ছেলেকে খুব দামি একটা মোটরসাইকেল গিফট করলো। তার মানে হচ্ছে জটিলতার মধ্যে জটিলতা হচ্ছে। এখন এই ছেলেটা পরে যখন এই গ্রুপের সাথে মেশা শুরু করলো, এবং এর মধ্যে কেউ বেশ কয়েকজন আসক্ত ছিল, এবং এই 10 বছর মানে ক্লাস 10-এ পড়া ছেলেটাই যখন তার সামনে এই এসএসসি পরীক্ষা আসতেছে, দেখা গেল যে সে কি বলে টেস্ট পরীক্ষায় অস্বাভাবিক খারাপ করে ফেললো, যেটা তার এতদিনে হয় নাই। তার ক্লাস 8-9 পর্যন্ত পারফরমেন্স লেভেল কিন্তু অ্যাজ ইউজুয়াল, মানে অন্তত মাঝারি মানের ছিল, পাস নিয়ে কখনো ওর পরিবার চিন্তা করে নাই। তো
তখন গিয়ে পরিবার বুঝতে পারলো যে কিছু একটা হয়েছে, এবং এক পর্যায়ে জিজ্ঞাসা করতে করতে নিজেরা খবর নিতে নিতে দেখলো যে সে অলরেডি আসক্ত হয়ে পড়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু হসপিটালাইজ ট্রিটমেন্ট হয়েছিল একটা সার্টেন লেভেলে। প্রায় তাকে আমরা, যেহেতু পরীক্ষাটা মিস করলো, তাকে আমরা প্রায় 3 মাসের মতো হসপিটালে রেখে ট্রিটমেন্ট করেছিলাম। সাথে সাথে কাউন্সিলিং, মেডিকেশন, অন্য যত মানে থেরাপিউটিক ট্রিটমেন্ট আছে একজনকে ড্রাগ অ্যাডিক্ট থেকে ঠিক করার জন্য, সেই প্রসেসগুলো কিন্তু মেনটেন করা হয়েছিল। এবং দেখেন, এটা কিন্তু একটা সমন্বিত প্রক্রিয়া। সব সময় বলা হয় যে এই কেসটার এক্সাম্পলে যদি আমি দেই, এখান থেকে কিন্তু পরিবারের অনেক বড় সহযোগিতা ছিল। এখন আমাদের আবার বুঝতে হবে যে মাদকাসক্ত ব্যক্তি, সে তার এইজটা কিরকম। এই অনুযায়ী যদি পরিবার সহযোগিতা করে তাহলে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসে। আর যারা অ্যাডোলেসেন্সে থাকে তারা কিন্তু আবার নিজের থেকে সহযোগিতা করতে চায় না। যারা অ্যাডাল্ট থাকে তাদের হয়তো কেউ কেউ চিন্তা করে, আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করে দেখি বের হতে পারে কিনা, কিন্তু যারা অ্যাডোলেসেন্স থাকে তারা কিন্তু এই চিন্তাটা করে না। কারণ স্বাভাবিকভাবেই তাদের চিন্তার ম্যাচুরিটিটা আসলে আসে না, এই কারণেই তাদেরকে কিশোর বলা হচ্ছে, রাইট? যে আমরা যেরকম পড়েছিলাম মানে সাইকোলজি পড়তে গিয়ে, যে কিশোর বয়স হচ্ছে গিয়ে শৈশব এবং অ্যাডাল্টহুডের মাঝখানের একটা, যৌবনের মাঝখানের একটা পর্দা, যেটা কখনো কখনো শৈশবে চলে যায়, কখনো কখনো যৌবনে চলে যায়। সে আসলে বড় তো হতে পারে না, সে কারণেই তার চিন্তার ম্যাচুরিটি কম। ওদের সাথে যেটা করতে হয়, আমাদের প্রচুর সময় নিয়ে কাজ করতে হয়। এই যে কাউন্সিলিং করা, মোটিভেশনের জায়গাটা ঠিক রাখা। যেমন এই কেসটার ক্ষেত্রে যেটা ঘটলো, যে প্যারেন্টসদের সাথে যখন বসলাম তখন ওরা আলোচনা করে একটা জিনিস বের হলো, যে যদি আমরা ওই নির্দিষ্ট পরিবেশের মধ্যেই থাকি, অর্থাৎ ওরা যদি ওইখানেই থাকেন যেখানে এতদিন ওরা আছেন, তাহলে ওই গ্যাং যাদের সাথে মিশত তারা সবাই থাকবে। তো তখন তারা ডিসাইড করলো যে আমাদের এই জায়গাটা ত্যাগ করতে হবে, আমাদের এখানে নিজেদের বাসা হোক, অন্তত একটা সার্টেন টাইমের জন্য হলেও অন্য এক জায়গায় ভাড়া থেকে, ওকে ওই স্কুলে পাশ করার পরে ওকে নিয়ে যাওয়া হলো অন্য এক জায়গায় ভাড়া থেকে, একদম ওইখানে 5-6 বছর থেকে ইউনিভার্সিটি লাইফ শেষ করার পরে তারপরে কিন্তু ওরা ফিরেছে আবার বাড়িতে, নিজের বাড়িতে। তো এইখানে তারা অনেক মানে স্টেপ নিয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি রিস্ক ফ্যাক্টর গুলো যেগুলো, তার মধ্যে বয়সের যে ইমম্যাচুরিটি সেটা একটা পাওয়া গেল। এবং এই আমার কাছে মনে হয়েছিল যে এটা সম্ভবত এরকমও যে এই যে বাচ্চাটির কাছে একটা মোটরসাইকেল আছে, সে একটা গ্রুপের সাথে আছে, সেখানে ওকে একটু ইউজও করবার একটা ব্যাপার আছে। মানুষ তাকে কিন্তু মানে এই বয়সী বাচ্চাদেরকে তুমি যেটা বলেছো যে সঠিকভাবে ইনফ্লুয়েন্স, মানে তাদের মতো সঠিক ইনফ্লুয়েন্স করে ওকে ওদের মতো করে কাজে লাগানো, যেখান থেকে ওই যে গ্যাং ক্রিয়েট হয়, হ্যাঁ না? বাচ্চাদের তো আসলে ওটা বুঝবার বুদ্ধি থাকে না, সেজন্য যে তাকে ইনফ্লুয়েন্স করতে পারে সে তার সঙ্গে ভিড়ে যায় এবং ওই শক্তিটা অ্যাক্সেস করে, পাওয়ার অ্যাক্সেস করতে চায়। সে যখন গ্রুপে বিলং করছে তখন তার যে নিডগুলো আছে, অনেক নিড কিন্তু গ্রুপ ফ্ল্যাপ করে। ফার্স্ট থিং হচ্ছে যে তার সাথে কারোর সাথে ঝগড়া হলো, তো গ্রুপ হচ্ছে যে দে উইল প্রোভাইড, ওকে সাপোর্ট দিবে, যে তোর সাথে ঝগড়া হয়েছে, ঠিক আছে আমরা দেখবো তোকে কে কি বলে। তো ও তখন একটা সাহস পেয়ে গেল, অর্থাৎ রিস্কি বিহেভিয়ার করার টেন্ডেন্সি কিন্তু বেড়ে যাচ্ছে। কখনো কখনো এখানে এই যে মাদকের সাথে কিশোর অপরাধেরও কিন্তু একটা সম্পর্ক রয়েছে। তো এখান থেকে কিন্তু ওই কিশোর অপরাধগুলো সংঘটিত হচ্ছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হয় যেটা আমি খেয়াল করেছি, দু একজন পেশেন্টও পেয়েছে এরকম, যাদের একটু ফিজিক্যাল ডিসএবিলিটি থাকে, অর্থাৎ ও হয়তো দেখতে খুব শুকনা, চিকন চাকুন, তো ওই যে ফলে কি হচ্ছে, সে সবসময় বুলিং এর শিকার হচ্ছে। যেমন আমি গত পরশু দিনে আমার ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্টের সাথে কথা হচ্ছিল, সে 4th ইয়ারে পড়ে, কিন্তু তার ফিজিক্যাল গ্রোথটা এরকম যে ফার্স্ট ইয়ারে পরে এরকম মনে হয়, তো এই সমস্যাটা ভোগ করে। তো বলতেছিল যে স্যার আমাকে প্রচুর বুলিং এর শিকার হতে হয়েছে, এখনো পর্যন্ত হতে হয়। যে আমি যে ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে পড়ি, এটা অনেকে বুঝতে পারে না, ফার্স্ট ইয়ার মনে করে যে এরকম ব্যবহার করা দরকার, ওরকম করে। আচ্ছা, এটা তো গেলো পজিটিভ এক্সাম্পল, শুধু বুলিং এর শিকার হয়েছে। কিন্তু কারো কারো আবার ফিজিক্যাল ডিসএবিলিটি থাকে, যে ও দেখতে খারাপ, দেখতে ভালো না, বা কোনো একটা চোখে সমস্যা, হাতে সমস্যা, এরা কিন্তু মানে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য ভাবে যে আমি যদি ওই গ্রুপের মধ্যে যেতে পারি, ওইখানে যদি আমি একটা সাহসের কাজ করতে পারি, তাহলে আমি খুব প্রশংসিত হব এবং আমার অস্তিত্ব এখানে ভালো করে টিকে থাকবে। ভ্যালিডেশন পাওয়াটা, সামাজিক স্বীকৃতি পাওয়ার ব্যাপারটা, যে না আমি আছি সমাজের একজন হিসাবে, তো এইটাও একটা বড় কিন্তু কারণ হয়ে দাঁড়ায়। এবং এই কারণগুলোর সাথে সবসময় ড্রাগস অ্যাসোসিয়েটেড, কারণ ওরা যখন ফুর্তি করতে চায়, মাস্তি করতে চায়, তখন ওরা ওই যে এই শব্দ দুটো আমি ইউজ করলাম, তখন ওরা এই ড্রাগসটাকেই খুব সহজলভ্য হিসেবে পায়। এক্স্যাক্টলি। তো সুতরাং ওরা ড্রাগসে আসক্ত হয়ে পড়ছে। তো খুবই কানেক্টেড, কিশোর বয়স, কিশোর অপরাধ, মাদক, এই সব কিছু আসলে ভীষণভাবে কানেক্টেড। একটা বিরতির সময় হয়ে এলো, ফিরে এসে আমরা আরো বিস্তারিত কথা বলবো যে কিভাবে আসলে আমরা এই সমাজকে, এই বয়সের সমাজটিকে আমরা কিভাবে সাহায্য করতে পারি। প্রিয় দর্শক, আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করি সঙ্গেই থাকবেন।
ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে কিশোর বয়স ও মাদকের হাতছানি এই বিষয়ের উপর সালে সিদ্দিকীর সাথে। সালে, আমরা বেশ বিস্তারিত আসলে শুনলাম যে কি কারণে কিশোর বয়সটা এত চ্যালেঞ্জিং, মাদকের হাতছানিটা এত বেশি কি কারণে। তুমি অনেকগুলো জায়গা সুন্দরভাবে এনেছো। তো একটু যদি আমরা এবার ফোকাসটা এই দিকে নিয়ে আসি যে যে পরিবারগুলো বুঝতে পারছে যে তাদের বাড়ির কিশোরটি এরকম কোনো কিছুর মধ্যে জড়িয়ে গেছে, তখন সেই পরিবার কি ভূমিকা রাখা প্রয়োজন? পরিবারকে শুরু থেকে সচেতন থাকা দরকার যে বাচ্চা যেন কোনো নেগেটিভ অ্যাক্টিভিটিতে জড়াতে না পারে। একটা ব্যাপার হচ্ছে যে বাচ্চারা কি পছন্দ করে সেই জায়গা কিন্তু পরিবারকে বুঝতে হবে। কেন বুঝতে হবে? যে সময়ের অনেক পরিবর্তন হচ্ছে। আমরা যখন ছোট ছিলাম মোবাইলের কথা চিন্তাও করতে পারতাম না। বিনোদনের একটা জায়গা ছিল টিভি দেখা, রেডিও শোনা। তো এখন কি হয়েছে যে প্রচুর মোবাইল হয়ে গেছে। হয়তো অনেক বাচ্চাকে মোবাইল দেওয়া হচ্ছে না, কিন্তু বাবা মার মোবাইলটা তারা মাঝে মাঝে নিচ্ছে। আচ্ছা, এখন মোবাইলে তারা কি দেখছে সেটা একটা ব্যাপার। যেমন আমি ব্যক্তিগতভাবে খেয়াল করি কিন্তু আমার বাচ্চা কি দেখছে। মোবাইল মাঝে মাঝে তাকে দিচ্ছি, সেটা ক্যালকুলেটিভ, তার মানে এই না যে একদম সবসময় মোবাইল দিয়ে রাখবো। যেমন পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল, ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পরে আমি যেটা করলাম যে তখন আমি পাসওয়ার্ড দিয়েছিলাম যে, এবং এই পাসওয়ার্ডটা ক্লাস শুরু হবে আমি বন্ধ করে দেবো। তার মানে হচ্ছে তখন আমি খুব মোবাইলের ব্যবহারটাকে সীমিত করে নিয়ে আসবো, এবং কি করছে এটা কিন্তু আমি হিস্ট্রিটা চেক করি, এবং ওকে উৎসাহিত করা হয় সে যেন এমন কিছু দেখে যেটা থেকে তার লার্নিং এর কিছু আছে। যেমন একটা পজিটিভ ব্যাপার শেয়ার করি যে সে ছবি আঁকতে পছন্দ করে। তো আমি একদিন বললাম যে তুমি ছবিটা কিভাবে আঁকে এটা তো তুমি দেখতে পারো, কি করে আস্তে আস্তে এই পেন্সিল দিয়ে কি করে ছবি আঁকে। তো তারপরে সে দেখলাম যে না, পেন্সিল দিয়ে কি করে ছবি আঁকে এরকম অনেকগুলো ইউটিউব থেকে বের করে নিচ্ছে, ওইভাবে আঁকার চেষ্টা করতেছে। তো এই যে টেকনোলজির যেটা আছে সেটাকে আমি চেষ্টা করছি পজিটিভ ব্যবহার দিতে বাচ্চাদেরকে, এবং এটার ফলে যদি হয় যে আশা করি যে বাচ্চাটা টেকনোলজির পজিটিভ ব্যবহারটা শিখবে। তো এটা একটা স্টেপ হতে পারে, কিন্তু আসলে কি সবসময় আমার পক্ষে খেয়াল করা সম্ভব? বের হয়েছে সেই 7:30টার সময়, ফিরবো বাসায় রাত 8টার সময়। তো এর মধ্যে তো সে ফোন পেতেই পারে। তো তাকে এই মেসেজটা সবসময় দেওয়া বয়স উপযোগী। এক নম্বর হচ্ছে প্রয়োজনে একটা সার্টেন এজ পর্যন্ত মোবাইলের ব্যবহারটা থেকে আমরা যদি টোটালি বিরত রাখতে পারি। কারণ সার্টেন এজ বলতে কত এজ পর্যন্তর কথা আমি বলতে চাচ্ছি যে এটা অন্তত ক্লাস 5-6 পর্যন্ত যদি আমরা করতে পারি, মানে বিরত বলতে বোঝাচ্ছি যে অন্তত যে ছোট বয়স যখন থাকে 1 বছর 2 বছর 3 বছর, এটা কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক অসুবিধা তৈরি করে বাচ্চাদের। তো সেই জায়গাটার দিকে চিন্তা করে ওই সময় একদমই মোবাইল না, বাচ্চাদেরকে মোবাইল না দিয়ে খাওয়ানোটাই সর্বোত্তম। যদি আমরা পারি না, কিন্তু তারপরে এটা হচ্ছে সর্বোত্তম, কারণ ভাষার বিকাশ থেকে শুরু করে বাচ্চা ডেভেলপমেন্ট এখানে বড় রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন বাচ্চা কিন্তু সঠিক মেসেজগুলো নিতে পারবে না। মেসেজ কেন নিতে পারবে না? কারণ তার তো ডেভেলপমেন্ট কম। তার বয়স হচ্ছে হয়তো 8 বছর, কিন্তু তার ডেভেলপমেন্ট হয়েছে 5 বছরের বাচ্চার মতো। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা। এবং করোনাকালীন সময় আমি দেখেছি যে আমার নিজের বাচ্চাটাই একটু দেরিতে কথা বলতো, কারণ হচ্ছে ওই সময় যেহেতু বের হতে পারতাম না, মানুষের সাথে ইন্টারাকশনের সুযোগ কমে গিয়েছিল। তখন আমি দেখতাম যে মানুষের সাথে মিশতে পারছে না, এর ফলে তার কিন্তু সামাজিকরণ প্রক্রিয়াটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তখন আমি এবং আমার ওয়াইফ, বিশেষ করে আমার ওয়াইফ, একটু বিশেষভাবে যত্ন নিয়ে যে বিকেলের দিকে একটু বাচ্চাকে মাঠে নিয়ে যাওয়া, সবার সাথে যত খেলতে পারে, ওর একটা দুইটা খেলনা উপকরণ সবাই যেন ইউজ করতে পারে, সেই জায়গাটাতে খেয়াল করার পরে দেখলাম। এবং ইভেন আমি আমার কয়েকজন ফ্রেন্ডের সাথে কথা বলেছি যারা চাইল্ড সাইকোলজি নিয়ে বেশি কাজ করে, যে ওরা আমাদের কিছু টিপস দিল। ওই টিপসগুলোকে ইউজ করে তারপরে দেখলাম যে না, এখন আলহামদুলিল্লাহ খুবই স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু যখন ওই যে 3 বছর বা 2.5 বছর ছিল, তখন ওই অনুযায়ী তার ভাষার ডেভেলপমেন্টটা পেছনে ছিল। ওই সময়টা কিন্তু আমরা তাকে ফোন দেই নাই, আমরা বিকল্প করেছি যে তাকে মাঠে নিয়ে যাও, খেলতে দেওয়া, এই জায়গাগুলো করেছি। এখন এটা হচ্ছে একটা প্রাথমিক স্তর, এখান থেকে শুরু হলো। তো বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, আবার টেকনোলজি বিমুখ যদি হয় সেটাও সমস্যা। কারণ হচ্ছে যে টেকনোলজি সম্পর্কে বাচ্চার ধারণা থাকতে হবে। ও যদি মোবাইল কি এটা যদি না বুঝতে পারে তাহলে তো সমস্যা। এটাকে আমাদের খেয়াল রাখতে হবে যে বুঝতেছে, কিন্তু ওই যে যেটা মূল কথাটা হচ্ছে ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করা। বাচ্চার উপযোগী জিনিসগুলো দেওয়ার জন্য রাখে, সেটাকে ইনশিওর করা। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে যে পরিবার যদি তাকে পর্যাপ্ত সময় দেয়, বা কোয়ালিটি টাইম একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে আচ্ছা ঠিক আছে আমরা একটা কাজ করব, তোমার পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষার পরে তুমি যেহেতু বাইরে খেতে পছন্দ করো, আমরা তোমাকে ওইখানে খেতে নিয়ে যেতে দেবো। আচ্ছা, এর মানে এই না যে অনেক খরচ করতে হবে, বা এটা বলা যে তোমাকে একটা পছন্দের জায়গায় নিয়ে যাব, তোমার এই ক্লাস টেস্টটা শেষ হোক। কারণ বাচ্চাদের পড়াশোনা চলতে থাকে ধারাবাহিকভাবে, পরীক্ষা চলতে থাকে, তো ওকে ছোট ছোট রিওয়ার্ড দেওয়া, যখন ভালো করে তখন আরেকটু ভালো করে রিওয়ার্ড দেওয়া, যে ঠিক আছে তুমি এটা করেছো তাই তোমাকে বেড়াতে নিয়ে যাচ্ছি, তুমি এটা করেছো তাই এটা তোমার জন্য নিয়ে এসছি।
তো এটা যখন করব তখন কিন্তু দেখা যাবে বাচ্চা অ্যাটাচ ফিল করবে। মূল কথা হচ্ছে যে বাচ্চার সাথে প্রপার অ্যাটাচমেন্ট তৈরি করা, যাতে সে তার ভালো এবং মন্দ যে ব্যাপারগুলো হচ্ছে সেটা শেয়ার করতে পারে। যেমন আমরা একটা কথা বলি যে বাচ্চা কিন্তু অনেক সময় অ্যাবিউজ হতে পারে। যে সমস্ত বাচ্চারা অ্যাবিউজ হচ্ছে ছোটবেলায়, তাদের ইন ফিউচারে তাদের অ্যাডিকশনের জড়িয়ে পড়ার সম্ভাবনা তুলনামূলকভাবে অন্য বাচ্চাদের থেকে বেশি। আচ্ছা এই যে বাচ্চা যদি ফ্রিলি আমার সাথে কথা বলতে পারে, তখন কিন্তু সে শেয়ার করতে পারবে যে মা জানো অমুকে আমার সাথে এরকম আচরণ করেছে, বাবা জানো অমুকে আমার সাথে এরকম আচরণ করেছে। তো এইটা কিন্তু একটা 7-8 বছরের বাচ্চা বলতে পারে চাইলে, তাকে যদি শেখানো হয়। তাহলে বাড়ির পরিবেশটা আসলে কি রকম হলে বাচ্চাটি ফ্রি ফিল করবে, তুমি মানে তোমার ভাষ্যমতে? আমরা এটাকে বলতে পারি যে এই প্যারেন্টিংটাকে এই স্টাইল বলতে পারি যেখানে আমাদের পজিটিভ প্যারেন্টিং বলতে পারি, অর্থাৎ আচ্ছা। বাচ্চাকে অনেকটা সাহিত্য শাসনের মতো। বাচ্চা যেমন একটু যদি এক্সাম্পল হ্যাঁ, দিয়ে বিস্তারিত যে বলো। বাচ্চা তার নিজের মতো করে চলছে, কিন্তু আমি অবজার্ভ করছি যে বাচ্চা কি করছে। আচ্ছা। যখনই আমার মনে হবে যে বাচ্চা ঠিক করছে না, তখন সরাসরি না বলে আমরা তাকে একটা বিকল্প আইডিয়া দিতে পারি। আচ্ছা তুমি তো এই খেলাটা খেলছো, এটা যদি খেলো তুমি তো জানালার উপরে উঠছো, যদি একবার পড়ে যাও তাহলে তো ব্যথা পেতে পারো, তাহলে তুমি এই খেলাটা না খেলে এই খেলাটা খেলতে পারো কিনা। আচ্ছা। অর্থাৎ তাকে একটা বিকল্প দিতে হেল্প করা। যেমন বাচ্চার একটা সময় আই হ্যান্ড কোঅর্ডিনেশনটা খুব ইম্পর্টেন্ট থাকে। কিছু খেলনা এরকম রাখা যেখানে তার এই ডেভেলপমেন্টগুলো হয়। সচেতন হলে কি হবে, যেমন গ্রামের পরিবেশে যারা বড় হয় তারা কিন্তু অটোমেটিক্যালি সেই সুযোগটা পায়, প্রকৃতি তাদেরকে ওই সুযোগটা দিয়ে দেয়। এটা শহরের ইট কাঠের যে জগতের মধ্যে, ওইখানে বাচ্চাদের কিন্তু এই জায়গাগুলোতে ব্যাপক ঘাটতি থাকে। ফলে বাচ্চারা কিন্তু যেভাবে বেড়ে ওঠার কথা সেইভাবে বেড়ে ওঠে না। মানে আমি যখন আমার শৈশবের কথা চিন্তা করি, আমি ভাবি যে এটার মধ্যে এতটা বৈচিত্র্য ছিল, যেটা আমার ডেফিনেটলি আমার বাচ্চার ওই ইয়ের মধ্যে, মানে বাচ্চার গ্রোথের মধ্যে এতটা বৈচিত্র্য আমি তো দিতে পারি না। যেমন আমি যদি আমার নিজের কথা বলি, আমি একদম মফস্বল এবং শহরের মাঝখানের একটা জায়গায় বড় হয়েছি, কিছুদিন গ্রামে থেকেছি। সো এই যে উন্মুক্ত মাঠ, নদী, পাহাড় দেখার যে সুযোগটা আমার হয়েছে, সেই সুযোগটা কিন্তু আমি আমার বাচ্চাকে দিতে পারছি না। ওই 1100 স্কোয়ার ফিটের একটা ইয়ের মধ্যেই, বিল্ডিংয়ের মধ্যেই থাকতে হচ্ছে। সো তারপরেও চেষ্টা করি যে ছাদে নিয়ে যাওয়া, নিচে নিয়ে যাওয়া। তারপরে হচ্ছে কিছু কিছু পজিটিভ জায়গাতে ইনভলভ করা, যেমন গাছে বাড়িতে কিছু টব আছে, মাঝে সেদিন আমি দেখলাম আমার ওয়াইফ বাচ্চাকে বললো যে পানি দিয়ে দিতে টবগুলোতে। সে যেটা করলো 2 লিটার একটা বোতলে পানি নিয়ে সবগুলো গাছে অল্প অল্প করে পানি দিল। তো তার মানে বাচ্চাদেরকে এরকম পজিটিভ এনগেজমেন্ট করতে পারলে কিন্তু বাচ্চা ডেভেলপমেন্ট হয়। আর আমি ব্যক্তিগতভাবে একটা কাজ করি না, বাচ্চাকে চাপ দেই না যে তোমার স্কুলে ফার্স্ট সেকেন্ড হওয়ার দরকার নাই। আমি মেজার করি যে ওর ডেভেলপমেন্টটা হচ্ছে কিনা। অর্থাৎ একটা 6 বছর বা 7 বছরের বাচ্চা যতখানি ডেভেলপমেন্ট হওয়া দরকার আছে অতখানি ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, বাচ্চাটা বাংলা রিডিং পড়তে পারে কিনা, সে 1 থেকে 100 পর্যন্ত বলতে লিখতে পারে কিনা, এই যে একটা কমন যে ক্রাইটেরিয়া আছে সেটা দেখে ফার্স্ট সেকেন্ড হওয়ার দরকার নাই। একটা সময় সে নিজেই ডিসাইড করবে সে কি ফার্স্ট হতে চায় না, মানে পড়াশোনা নিয়ে থাকতে চায় না অন্য কিছু নিয়ে থাকতে চায়। তো ওদেরকে আমি যেটা বলি যে শৈশবটাকে নষ্ট করে না দেওয়া। একটা জিনিস তুমি যেটা আনলে ওইখানটাতে আমি আরো একবার একটু প্রশ্নটা আনতে চাই যে অনেক বাচ্চাদের ক্ষেত্রেই তো এটা হয় যে কিছু একটার ভেতর দিয়ে গেছে, তো বাসায় এসে যখন বললো তখন ওকে আবার 1-2টা শাস্তি দিয়ে দেওয়া হলো যে তুমি কেন গেলে বা তুমি কেন করলে। তো এইরকম মানে হলে পরে আসলে বাচ্চাটি কি আসলেই বাড়িতে গিয়ে আর তার মনের কথাগুলো শেয়ার করবে, বা কি করেছে তারই হয়তো কোনো একটা কিছু একটা হয়েছে, একটা কিছু করতে গেছে যেটা আসলে ঠিক না, করতে গিয়ে নিজেই হয়তো ব্যথা পেয়েছে, তো এসে বললো পরে তো আবার শাস্তি পেতে হলো, তাহলে বলবে কেন? আচ্ছা, এই ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা খুব দরকার। কেন দরকার? কারণ কিছু কিছু ব্যাপার আছে যে ট্রাস্ট তো বিল করতে হয়। এখন যদি আমি পানিশমেন্ট দিই, সে একবার বলবে, 3 বার বলবে, তখন পরে পানিশমেন্টের ভয় আর বলবে না। সো যেমন স্মোকিং এর শুরু কি হয়, যেমন আমি সবচেয়ে আমার ক্লায়েন্টদের মধ্যে এমন একজনকে পেয়েছি যিনি কিনা ক্লাস 2-তে পড়া অবস্থায় প্রথম স্মোকিং শুরু করেছে। আচ্ছা, ও কিন্তু এমন একটা পরিবারের সদস্য ছিল যেখানে স্মোকিং বা নেশার কোনো সুযোগ নাই, কিন্তু তারপরেও সে ক্লাস 2-তে থাকা অবস্থায় শুরু করেছে। কারণ হচ্ছে সে যাদের সাথে মিশতো তারা তার থেকে সিনিয়র ছিল। আচ্ছা, তো এটা করতে গিয়ে এটা হয়েছে। এবং অনেক সময় কি হয় যে এই যে বাচ্চার যে অভিজ্ঞতাগুলো হলো সে কিন্তু খুব ইন্টারেস্ট নিয়ে বাবা মার সাথে শেয়ার করে, নেগেটিভ অভিজ্ঞতা হলেও। এখন বাবা মার ওইটা ধৈর্য ধরে শোনা উচিত আনকন্ডিশনালি, এবং তার সাথে আলোচনা করা উচিত যে বাবা এইটা না করে মনে হয় এইটা করলে ভালো হতো, তুমি একটু চিন্তা করে দেখো তো এটা করলে এটা করা যায় কিনা। আপনি যেটা বললেন, মানে শাস্তির বদলে তার কথাগুলো শুনে
অল্টারনেটিভ তাকে বলা যেতে পারে, যে কিন্তু আগে যদি শাস্তি দিয়ে দেওয়া হয় তাহলে আসলে তার বাচ্চাটি এসে আর কোনোদিন তাকে বলবে না ট্রাস্ট সে ডেভেলপ কিসের করবে ভেতর দিয়ে গেছে, মানে বাবা ট্রাস্ট মার প্রতি করতে তার পারবে না। ট্রাস্টের জায়গাটা এতটা করবে, দূরে চলে যাবে, তখন সে হয়তো বলতে সাহস পাবে না। যে একদমই। একটা বিরতির সময় হয়ে এসেছে, আরেকবার এসে আমরা আবার কথা বলবো। দর্শক, আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দেখছেন প্রমিসেস জানতে চাই, আবারও ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে। কথা হচ্ছে সালেহ সিদ্দিকীর সঙ্গে কিশোর বয়স এবং মাদকের হাতছানি এই বিষয়ের উপর। তো আমরা আসলে পরিবারে কি ধরনের পরিবেশ থাকা প্রয়োজন সেটা নিয়ে কথা বললাম সালেহ। যে এবার যদি আমরা একটু আসি, যে এই বয়সীদের জন্য কিন্তু স্কুল একটা বড় জায়গা নিয়ে থাকে, বাড়ির পরে স্কুলটাই হয় তার সেকেন্ড হোম। তো এখানে শিক্ষা প্রতিষ্ঠানের তাহলে একটা ভূমিকা থাকা উচিত, শিক্ষা প্রতিষ্ঠানের সব জায়গাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। সেখানে আসলে মাদকের এই প্রাদুর্ভাব রোধে শিক্ষা প্রতিষ্ঠান কি ভূমিকা রাখতে পারে? দেখেন, একটা বিষয় হচ্ছে যে আমরা যদি ইউরোপিয়ান স্টাইল বা আমেরিকান স্টাইলের সাথে চিন্তা করি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তাহলে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। যে আমরা তো খুব ভালো ভালো স্কুলগুলোতে আমরা হয়তো কিছু সাইকোলজিস্ট আছেন, কিন্তু নর্মালি যে প্রাইমারি স্কুল বা প্রচলিত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু এই জায়গাটা নাই। তো আমরা যেটা করতে পারি, অন্তত কিছু শিক্ষকদেরকে যাদের আগ্রহ আছে তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি, যে তারা প্রাইমারি লেভেলে কিন্তু এগুলো শনাক্তকরণের পিছনে একটা বড় ভূমিকা রাখতে পারে। আর স্কুলের যে সবচেয়ে বড় ভূমিকা সেটা হচ্ছে স্কুলের প্রোগ্রামগুলো এরকম হওয়া উচিত যে গুড অ্যান্ড ব্যাড এই যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলো যেন ওদেরকে পড়ার মাধ্যমে শেখানো যায়, গল্পের মাধ্যমে শেখানো যায়। ক্ষতিকর দিকটা কিভাবে হতে পারে, স্কুলে যখন কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, নাটক হচ্ছে, সেই জায়গাগুলোতে এই বিষয়গুলো আসতে পারে। ফলে আর একটা জিনিস হচ্ছে অভিভাবকদের সাথে প্রপার সমন্বয়টা খুব গুরুত্বপূর্ণ। স্কুলগুলো যেটা করে যে শুধু পড়াচ্ছেই, কিন্তু প্যারেন্টস রিলেশনের ক্ষেত্রে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটু গুরুত্ব দেয়, হয়তো প্যারেন্টস মিটিংগুলোতে যদি অভিভাবকরা আসে, তারা তাদের অভিজ্ঞতার কোনো কথা যদি তুলে ধরে, এবং স্কুলগুলো যদি বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি প্যারেন্টসদের সাথে আলোচনা করে যে তাদের কি করণীয় সেটা যদি বলে, তাহলে কিন্তু ব্যাপারটা ডিফারেন্ট হতে পারে। অর্থাৎ এইখানে স্টুডেন্ট, টিচার এবং প্যারেন্টসদের মধ্যে যদি একটা প্রপার সমন্বয় হয়, তাহলে কিন্তু এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসাটা তুলনামূলকভাবে সহজ হয়। যেমন যদি এরকম থাকে যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন টিচার আছে, তার সে গাইড করে এরকম একটা গ্রুপকে, 50 জনের 60 জনের একটা গ্রুপকে, তাদের সমস্যাগুলো সে দেখে। ফলে কি হতে পারে যে ওই স্টুডেন্টটা যদি কোনো উল্টাপাল্টা কিছু করে যেটা স্কুলের দৃষ্টিতে ভালো কিছু না, তাহলে কিন্তু সে পোলাইটলি তার অভিভাবককে জানাতে পারে। অভিভাবককে কিন্তু আবার এইভাবে জানানো না যে আপনার সন্তান অনেক অন্যায় করে ফেলেছে, তাকে পোলাইটলি বিষয়টা বোঝানো যে এখন আমরা এইরকম দেখতেছি, এই বিষয়গুলো যদি আপনি একটু মনোযোগী হতেন। এটা একটা সমন্বয়। আবার অনেক সময় থাকে যে বাবা মার অনেক ফাইন্ডিংস থাকে যে ছেলে কিভাবে পড়ায় ফাঁকি দেয়, সেটা তো সে ভালো জানে। সো বাবা মা শিক্ষকদের সাথে সমন্বয় করা যে স্যার আপনারা বাচ্চাটাকে এইভাবে দেখতে পারেন। অর্থাৎ স্কুলটাকে শুধু স্কুল না রেখে এখানে একটা সামাজিক প্রতিষ্ঠান হিসেবে আমাদেরকে চিন্তা করতে হবে যে এখানে সমাজের যারা আছে তারা বড় হচ্ছে, তারা শিক্ষা লাভ করতেছে, এবং এই যে শিক্ষা লাভ করতেছে এটা যেন প্রপার হয়, এটার জন্য কিন্তু সমাজের অন্য সবাই যারা আছে তাদেরকে এই জায়গাটাতে হেল্প করতে হবে। এখানে পুরা সমাজ ব্যবস্থা, পুরা কমিউনিটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, স্কুলের কথা তো বললাম। এখন যদি আমি চিন্তা করি যে স্কুলে বাচ্চাটাকে আমরা টেক কেয়ার করতেছি, আবার আমরা যখন একটা বাসা বাড়িতে থাকি, এখন সাধারণত হয় যে ফ্ল্যাট অ্যাপার্টমেন্টে আমরা থাকছি, যে ওইখানে যারা অভিভাবক আছেন তাদের মধ্যে সমন্বয় করা। ওই যে অনেক সময় কি হয়, সমস্যাটা কোথায় তৈরি হয়, কোনো একটা বাচ্চাকে হয়তো আমি দেখলাম স্মোকিং করছে, তো আমি কি করলাম, ম্যাক্সিমাম মানুষ যেটা করে যে ভাই আপনার বাচ্চাকে দেখলাম স্মোকিং করতেছে, এটা কিরকম হইলো, তো ছোট বাচ্চা মাত্র ক্লাস 10-এ পড়ে এখন স্মোকিং শুরু করে দিল, মানে ইনফরমেশনটাই আমরা নেগেটিভ ভাবে দিলাম। তো আমরা প্রথমে এটা বলতে পারি যে এটাকে ডিফারেন্ট ওয়েতে বলতে পারি। তার মানে এখানে কিন্তু সমাজের একার দায়িত্ব না। এই যে বাচ্চাটা স্মোকিং করলো ক্লাস 10-এ পড়ে বা 16-17 বছর বয়সে এসে, আমার বাচ্চাটা তো 16-17 বছর না হলে 10-12 বছর বয়স, ওর কাছ থেকে তো স্মোকিং শিখবে। ওকে মেরে ধরে কিন্তু এগুলো বন্ধ করা যায় না কখনো। ওর ভিতরে এই উপলব্ধিটা করা যে বাবা এই জিনিসটা ভালো না, তুমি যদি এখান থেকে বের হয়ে আসতে পারো এটা সবচেয়ে বেস্ট। তো এই উপলব্ধিটা আমার কাছে মনে হয় এখন বোধহয় এটার একটা জোরালো সুযোগও তৈরি হয়েছে। এবার যেমন গভর্নমেন্ট একটা নতুন করেছে যে প্রকাশ্যে ধূমপান করলে তার 2000 টাকা জরিমানা হবে। এক্সিকিউশনের বিষয়টা আমি জানি না, এর আগেও জরিমানার ব্যাপারটা ছিল, কিন্তু সেখানে 50 টাকা বা 100 টাকা জরিমানার জায়গায় কিন্তু 2000 টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে,
তার মানে আমরা সিগনিফিকেন্সটা কতটুকু তা কিন্তু অনুভব আমরা করতে পারি, অনুভব করতে পারছি। তাই না? তো সেই রকম মানে তার মানে হচ্ছে সর্বস্তরে যদি এই সচেতনতা ক্রিয়েট করা যায় তাহলে হয়তো, এবং শৈশব থেকে কৈশোর বয়স থেকে, তাহলে হয়তো সম্ভব। দায়িত্ব সবাইকে নিতে হবে। আমরা কমিউনিটি সবাইকে মেম্বার নিতে হিসেবে আমার কমিউনিটির একটা পার্সন, একটা বাচ্চা খারাপ হচ্ছে, সেটার ইম্প্যাক্ট তো আমার উপরে পড়বে। সুতরাং আমি যদি এইভাবে চিন্তা করি যে আমার এই যে বাচ্চাটা খারাপ হয়ে যাচ্ছে তাকে আমরা কি করে করতে পারি, ওই জায়গা থেকে বের করতে পারি, যখন আমরা সবাই একসাথে কাজ করব তখন কিন্তু ডিফারেন্ট হবে। যদি আমি একটু চিকিৎসার দিকে আসি, যে যদি চিকিৎসার কথাটায় আসি, হ্যাঁ, একটু যদি আমরা চিকিৎসার দিকে আসি, যে যদি কিশোর বয়সে এই আসক্তি চলেই এসেছে তাহলে পরিবারগুলো কি করবে, কোথায় যাবে, কি আসলে ব্যবস্থা? আচ্ছা, এখন নর্মালি যেটা হয়, কিশোর এই বয়সে সাধারণত অ্যাডিক্টেড হয় না। অ্যাডিক্টেড বলতে যেটা বোঝায় যে একদম ডিপেন্ডেন্সি না হলেই চলবে না, সাধারণত এই লেভেলের হয় না। ফলে এই সময় কিন্তু সবাইকে যে একদম হসপিটালে ভর্তি করে একদম দীর্ঘমেয়াদী চিকিৎসা দিতে হবে এরকম না। দু একজন যাদের সিভিয়ার হচ্ছে বা যাদের আরও রিস্কি বিহেভিয়ার আছে, অন্যান্য মেনটেনেন্স ফ্যাক্টরগুলো আছে, তাদের ক্ষেত্রটা ডিফারেন্ট। তাছাড়া কিন্তু আমরা চেষ্টা করলে যেটা করতে পারি, ওকে কিন্তু বাসায় রেখে চিকিৎসা করতে পারি। আচ্ছা, বাসায় রেখে চিকিৎসাটা কিভাবে সম্ভব? এখানে আসলে চিকিৎসাটা কিন্তু আমি অলওয়েজ বলি যে একটা টিম ম্যানেজমেন্ট। মাদকাসক্তে জড়ানো খুব সহজ, কিন্তু বের হওয়া খুব কঠিন, এবং বের হতে গেলে অনেকগুলো বিষয়ে কম্পোনেন্টের সহযোগিতা দরকার। প্রথমেই হচ্ছে যে ওই ব্যক্তি নিজে, যেটা কিশোর হোক আর অ্যাডাল্ট হোক, সে নিজে ওই জায়গা থেকে বের হতে চায় কিনা। প্রথম হচ্ছে ব্যক্তি যদি চায় আমি বের হতে চাই, তাহলে পুরো প্রক্রিয়াটা সহজ হয়ে গেল। সেকেন্ড ধাপে এসে যেটা দেখতে হবে যে পরিবার তাকে কতখানি সহযোগিতা করতে প্রস্তুত আছে। পরিবার যখন সহযোগিতা করবে তার মানে তার জন্য আরেক ধাপ সহজ হয়ে গেল সেখান থেকে বের হওয়া। এরপরে নিশ্চিত করতে হবে সুচিকিৎসা, যেখানে ফিজিশিয়ান থাকবেন, ডাক্তার থাকবেন যারা স্পেশালি ড্রাগস নিয়ে কাজ করেন, এখানে কাউন্সিলিং সাইকোলজিস্ট থাকবেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থাকবেন যারা কাউন্সিলিং বা সাইকোথেরাপি দিয়ে মোটিভেশন করবে। এবং ও যখন বের হয়ে আসবে তখন ওই যে কমিউনিটির কথা বললাম, যে কমিউনিটি একসাথে কাজ করবে ওর জন্য ফিরে না যায়, ওর জন্য কাজের ব্যবস্থা করা, ওর দক্ষতা বাড়ানোর জন্য কিছু করা। কাউকে হয়তো আমরা চাইলে দেশে বাইরে পাঠিয়ে দিতে পারি স্কিল শেখানোর পরে, অ্যাডিকশন থেকে মুক্ত হওয়ার পরে। তো যার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমাদেরকে করতে হবে। যখন এই সমন্বয়গুলো ঠিকভাবে হবে তখনই কিন্তু আমরা আশা করতে পারি যে না, আমাদের সমাজে তুলনামূলকভাবে কম বাচ্চারা অ্যাডিকশনে জড়াবে, কম মানুষ অ্যাডিকশনে জড়াবে, বা যারা জড়াবে তারা সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করবে। একটা খুব মারাত্মক জিনিস আছে সেটা হচ্ছে সোশ্যাল স্টিগমা। এই অ্যাডিকশন যেমন এখন অনেক বেড়েছে, তেমনি স্টিগমাও কিন্তু একবারে কমে গেছে এমনটা না, স্টিগমার জায়গায় আছে। তো যারাই এখন এই ধরনের সমস্যায় পড়ছে তাদের জন্য আসলে আমরা সমাজকে কি মেসেজ দিতে চাই? একটা সাধারণত কারা আসক্ত হচ্ছে, আমাদের সমাজের কেউ, আমার নিজের সন্তান, আমার আত্মীয় স্বজন কেউ, আমার প্রতিবেশী কেউ, বা আমার কমিউনিটির কেউ, বা আমার দেশের রাষ্ট্রের একটা ছেলে বা মেয়ে। তো আমি যদি এইটা চিন্তা করি যে ওর সমস্যাটা আমার সমস্যা, আচ্ছা, ফার্স্টিং হচ্ছে এইটা, যে অর্থাৎ মানে ব্যাপারটা হচ্ছে যে যদি সমাজে মাদকাসক্তির পরিমাণ অনেক বেশি বেড়ে যায় তাহলে কিন্তু পুরা সমাজ ব্যবস্থাটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এর ইম্প্যাক্ট আমার উপরে পড়বে। সুতরাং আমার স্বার্থে আমাকে যেটা করতে হবে, সবাইকে যেটা করতে হবে, এই জায়গা থেকে যেন না জড়ায় আমাদের বাচ্চা কাচ্চারা, সবাইকে একসাথে কাজ করতে হবে। এবং এই ক্ষেত্রে অনেকগুলো প্রতিষ্ঠান, গভর্নমেন্ট অনেকভাবে কাজ করতে পারে, এই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারে, এই ক্ষেত্রে আমাদের যারা লিডার আছেন, যারা আমাদের নেতৃত্ব দেন, প্রশাসনিক বা রাজনৈতিক, তারা একটা বড় ভূমিকা রাখতে পারে। এই ক্ষেত্রে ধর্মীয় অনুভূতি একটা বড় ভূমিকা পালন করতে পারে, কারণ কোনো ধর্মই কিন্তু নেশাকে সমর্থন করে না বা খারাপ আচরণকে সমর্থন করে না। সেক্ষেত্রে ধর্ম একটা বড় ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ সবগুলো বিষয় যখন একসাথে হবে তখন দেখা যাবে যে আমরা তুলনামূলকভাবে মানে নেশা কম করছে এরকম একটা সমাজ গড়ে তুলতে পারবো। যে দেখা যাবে যে কিন্তু দেখা যাবে যে এখানে যারা নেশা করছে সেই সংখ্যাটা কম। হয়তো আমরা এটাকে কখনো বন্ধ করতে পারবো না, কারণ প্রাগৈতিহাসিক যুগ থেকে মানুষের মধ্যে নেশার ব্যবহারটা ছিল, কিন্তু এটাকে এমন পর্যায়ে রাখতে পারবো যেটা সমাজের জন্য হুমকি না, আমাদের জন্য হুমকি না। অনেক ধন্যবাদ সালেহ সিদ্দিকী, আজকে চমৎকার আলোচনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি দর্শকরা উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে এসে গেছি প্রিয় দর্শক। আশা করি আগামী সপ্তাহেও আপনাদেরকে সঙ্গে পাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।